নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন লালটেন, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ, লালটেন। লালটেন একটা ছোট্ট ছেলের গল্প। লালটেন কাউকে পরোয়া করে না, সে আছে বেশ। সকালবেলা সে 3টে মোষ নিয়ে চড়াতে বেরোয়। এই জায়গাটা ভারী সুন্দর। একদিকে বেটে বেটে চা বাগানের দিগন্ত পর্যন্ত বিস্তার, অন্য ধারে বড় একটা মাঠ। মাঠের শেষে তিত্তিরে একটা ঠান্ডা জলের পাহাড়ি নদী, তাতে সব সময় নুড়ি পাথর গড়িয়ে চলে। নদীর ওপারে জঙ্গল, আর তারপরে পাহাড়। সামনের পাহাড়গুলো কালচে সবুজ, দূরের পাহাড়গুলো শুধু চূড়ার দিকটাই দেখা যায়। সেগুলো সকালে সোনা রঙের দেখায়, দুপুরে ঝকঝকে সাদা, আর সন্ধ্যের মুখে দেখতে ঠিক ব্রোঞ্জের মতন কালো সোনা রং ধরে থাকে। আর চারপাশে সারাদিন মেঘ, বৃষ্টি, রোদ আর হাওয়ার খেলা। গাছে গাছে পাখি ডাকে, কাঠবিড়ালি গাছে বায়। নদীর ওপাশে সরল চোখে হরিণ অবাক হয়ে চারিদিকে দেখতে দেখতে কখনো কখনো থমকে গিয়ে জল খেতে থাকে। লালটেন বেশ আছে। মোষ নিয়ে সে মাঠে গিয়ে ছেড়ে দেয়। এক জায়গায় বসে কচুর থেকে মুড়ি খায়, নদীর জল খায়, তারপর খেলা করে। তার সঙ্গী সাথে কিছু কম নেই, তারাও সব মোষ, গরু, ছাগল চড়াতে আসে। যে যার জীবজন্তু মাঠে ছেড়ে দিয়ে চোর চোর খেলা করে, কি ডান্ডাগুলি খেলে, নদীতে নেমে সাঁতরায়, আর কত কি করে। দুপুরের দিকে খুব খিদে পেলে বাড়ি ফিরে যায় লালটেন খেতে। কিন্তু সব দিন খাবার থাকে না। যেদিন থাকে না সেদিন লালটেন টের পায়, তাই সেদিন সে বাড়ি ফেরে না। দুপুরে সে গাছের পাকা পাকা ডুমুর কিংবা আমলকি পেড়ে খায়, কখনো বা বেলের সময় বেল, বা কখনো টক আম আমের সময়, বা বাতাবি লেবু। এইরূপভাবে বিভিন্ন বছরে কিছু না কিছু ফল খেয়ে দুপুর বেলাটা কাটিয়ে দেয়। এই খেয়ে সবচেয়ে বুড়ো আর শক্ত চেহারার যে মোষ, মহারাজা, তার পিঠে উঠে চিৎপাত হয়ে ঘুমোয়। ছোট্ট স্টেশনটার গা ঘেঁষে লালটেনদের ঝোপড়া। তার বাবা পেতলের থালায় সাজিয়ে প্যারা বিক্রি করে ট্রেনে ট্রেনে ঘুরে ঘুরে। বাজারে বড় বড় কারবারিদের কাছে বৈশাখ ঘি বেচে, দুধ দেয় বাড়ি বাড়ি। 3টি মোষের মধ্যে 2টি মেয়ে মোষ। মহারাজা হচ্ছে একমাত্র পুরুষ মহিষ। 2টো মেয়ে মোষই বছরের কোনো না কোনো সময়ে দুধ দেয়। বুড়ো মোষটার মরার সময় ঘনিয়ে এসেছে, আরও 2টো বুড়ো হতে চলল। সামনে দুর্দিন। লালটেনদের সংসার বেশ বড়। মা ঘুঁটে বিক্রি করে, বাবা দুধ, প্যারা, ঘি এই সমস্ত বেচে। এই করে কোনো রকমে 10 জনের সংসার চলে। লালটেনের দাদুও আছে, আরও আছে 6 ভাই বোন। তারা কোনো লেখাপড়া শেখেনি। মাঝে মাঝে মোষের দুধ, ঘি আর প্যারা ছাড়া কোনো ভালো খাবারও খায়নি তারা। খাটো ধুতি বা শাড়ি ছাড়া ভালো জামা কাপড় পরেনি তারা কোনোদিনও। একসঙ্গে 100 টাকাও কখনো চোখে দেখেনি। তবু লালটেন কারো পরোয়া করে না। দিনভর সে মোষ চড়ায়, সাথীদের সঙ্গে খেলা করে, আর চারিদিককার আকাশ বাতাস আলো পাহাড় দেখে চমৎকার সময় কেটে যায় তার। একদিন
একটা রোগা মানুষ ওপার থেকে শীতের নদীর হাঁটু ভোর জল হেঁটে পার হয়ে এলো। লোকটার গা ময়লা চাদরে ঢাকা, পরনে একটা পাজামা, কাঁধে মস্ত এক পুঁটুলি। লালটেন আর তার সাথীরা অবাক হয়ে লোকটাকে দেখছিল, কারণ নদীর ওপারের জঙ্গলে বাঘ আছে, বুনো হাতি, দাঁতাল শুয়োর, গন্ডারও এমনকি আছে। অথচ লোকটা নির্বিঘ্নে ওপার থেকে এপারে চলে এলো। এমনকি বিষাক্ত সাপও কিলবিল করে। ওইদিকে কেউ যায় না, একমাত্র কাঠুরেরা ছাড়া। তারাও আবার দল বেঁধে যায়, সঙ্গে লাঠি থাকে, বল্লম থাকে, তীর ধনুক থাকে, আর কুড়ুল তো আছেই। লোকটা জল থেকে উঠেই পোঁটলাটা মাটিতে রেখে একগাল হেসে বলল, একটা জিনিস দেখবে খোকা? হ্যাঁ, লালটেমরা খুব রাজি। লোকটা আস্তে ধীরে পুঁটলির গিঁটটা খুলে চাদরটা মেলে দিল। লালটেমরা অবাক হয়ে দেখে ভিতরে কয়েকটা ইঁট। তারা সমস্বরে বলে ওঠে, এ তো ইঁট। রোগা লোকটা হেসে বলল, ইঁট তো ঠিকই, তবে এটা সাধারণ ইঁট নয়, প্রায় ১,৫০০ বছরের পুরনো একটা রাজবাড়ির জিনিস। ওই জঙ্গলের মধ্যে আমি সেই রাজবাড়ির খোঁজ পেয়েছি। রাজা বা রাজবাড়ি সম্পর্কে লালটেমের ধারণা খুব স্পষ্ট নয়, তবে সে জানে একজন রাজা সোনার রুটি খেতেন, এটা তার অলীক স্বপ্নের মতন। আর তার রানী যে শাড়ি পরতেন জ্যোৎস্নার সুতো দিয়ে বোনা। লোকটা ইঁটগুলো পুটুলিতে বেঁধে হাত ঝেড়ে বলল, সেই রাজবাড়িটার অনেক কিছু মাটির নিচে পোঁতা আছে, যে পাবে সে এক লাফে বড়লোক হয়ে যাবে। তবে কিনা সেখানে যক্ষরা পাহারা দেয়, সাপ ফনা ধরে থাকে, তার চারিদিকে যাওয়া খুবই শক্ত। লালটেম বলে, তুমি তাহলে বড়লোক হলে না কেন? লোকটা অবাক হয়ে বলে, আমি আমি বড়লোক হয়ে কি করব? দুনিয়াতে আমার তো কেউ নেই, দিব্যি আছে, ঘুরে ঘুরে সময় কেটে যায়। রাজবাড়িটা দেখতে পেয়ে আমি শুধু লোককে দেখানোর জন্যই কয়েকটা ইঁট কুড়িয়ে নিয়ে এসেছি, এইতেই আমার আনন্দ। লালটেম বলে, তোমাকে বাঘে ধরল না, সাপে কাটলো না, বুনো মোষ তাড়া করল না? লোকটা ভালো মানুষের মতো বলে, জানোয়ারেরাও বন্ধু আর শত্রু চিনতে পারে। আমি একটা নিরীহ মানুষ, ওরাও সেটা টের পেয়েছিল, তাই কিছু বলেনি। লোকটা তারপর গান গাইতে গাইতে মাঠ পেরিয়ে চলে গেল। লালটেম সঙ্গী সাথীদের সঙ্গে খেলায় আবার মেতে উঠল। পরদিন ভোরবেলায় কোদাল গাঁইতি হাতে কয়েকজন লোক নদীর ধারে এসে হাজির। তাদের মধ্যে একজন লোককে লালটেম চেনে। সে হলো এই অঞ্চলের নামকরা গুন্ডা আর জুয়ারি, তার নাম প্রাণধর। লালটেমকে ডেকে সে লোকটা বলল, এই ছোড়া, ওই জঙ্গলের মধ্যে যাওয়ার রাস্তা আছে জানিস? লালটেম ভালো মানুষের মতন বলে, কাঠুরিদের পায়ে হাঁটার রাস্তা আছে। লোকটা কটমট করে চেয়ে বলে, আমরা যে এদিকে এসেছি, খবরদার কাউকে বলবি না। লোকগুলো হেঁটে শীতের নদী পার হয়ে ওপাশের জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল। লালটেমরা মুখ তাকাতাকি করে নিজেদের মধ্যে খেলা শুরু করে দেয়। কিন্তু একটু বাদে আবার কোদাল শাবল হাতে আর এক দল লোক আসে। তারাও জঙ্গলের মধ্যে পথ আছে কিনা জিজ্ঞাসা করে। তারপর লালটেমরা যাতে আর কাউকে না বলে কিছু, সে বিষয়ে সাবধান করে দিয়ে নদী পার হয়ে জঙ্গলে ঢুকে পড়ে। সারা দিন যে এভাবে কত লোক জঙ্গলের মধ্যে গেল তার গুণাগুনতি নেই। তাদের মধ্যে কানা, খোড়া, বুড়ো, কচি, বড়লোক, গরিব সব রকমই আছে।
চোরের মতন ভাবসাব সবার, কি যেন গোপন করছে। এদের দলে লালটেন নিজের বাবাকে দেখেও ভারী অবাক হয়ে গেল। বাবা লালটেনকে দেখে কিছু অপ্রস্তুত হয়ে বলল, আমার ফিরতে 2 দিন দেরি হবে, সাবধানে থেকো, মোষগুলোকে যত্ন করে রেখো, বাড়ি বাড়ি দুধ দিও, প্যারা বেচো আর ঘিও বিক্রি করো। বাবা গেল। কিছুক্ষণ পরে একদল ঘুঁটেওলির সঙ্গে মাকেও জঙ্গলে যেতে দেখল লালটেন। মা কাছে এসে তাকে টেনে নিয়ে বলল, বাবা, আমার ফিরতে একটু দেরি হবে, 1 দিন বা 2 দিন তো লাগবে, তুমি সব সামলে রেখো। সেই রোগা লোকটা গ্রামে-গঞ্জে, হাটে বাজারে রাজবাড়ির কথা রটিয়ে দিয়ে যে গেছে, সেটা বুঝতে লালটেনদের বেশি দেরি হলো না। এখন তাই লোভী মানুষেরা চলেছে সেই রাজবাড়ির খোঁজে। লালটেন তাই অবাক হলেও ব্যাপারটা বুঝতে পারল। 2 দিন গেল, 3 দিন গেল। লালটেন আর তার সাথীরা রোজ মোষ চড়াতে আসে। এসে নদীর ধারে দাঁড়িয়ে ওপারের জঙ্গলের দিকে চেয়ে দাঁড়িয়ে থাকে। সকলেরই বাবা, মা, আপনজনেরা জঙ্গলে গেছে, কেউই এখনো ফেরেনি। দাঁড়িয়ে তারা একটু অপেক্ষা করে, তারপর আবার খেলায় মাতে। নদীতে স্নান করে, গাছে উঠে খাওয়ার যোগ্য ফল, পাঁকুড় এই সমস্ত খোঁজে, মোষের পিঠে শুয়ে ঘুমিয়ে পড়ে। 4 দিনের দিন সন্ধেবেলা একটা লোক জঙ্গল থেকে টলতে টলতে বেরিয়ে ছপাং করে নদীতে পড়ল। পড়ে আর ওঠে না। লালটেনরা দৌড়ে গিয়ে জল থেকে টেনে তুলে তাকে এপারে নিয়ে আসে। লোকটা প্রাণধরের এক স্যাঙ্গাত, তার চোখ রক্তবর্ণ, পেটে পিঠে এক হয়ে গেছে খিদে, ভালো করে কথা পর্যন্ত বলতে পারছে না। লালটেন গিয়ে শালপাতার মধ্যে নদীর একটু জল তুলে এনে তাকে খাওয়ালো। তারপর তার কাছে যে মকাই ভাজা ছিল সেটা তাকে দিল। লোকটা একটু দম পেয়ে বলল, সব মিথ্যে কথা, রাজবাড়ি কোথাও নেই, আমরা মাইলের পর মাইল হেঁটে খুঁজেছি, খাবার জল নেই, খাবার নেই, কিচ্ছু নেই। সারা পথে নানা রকম বিপদ, আমার সঙ্গীরা কোথায় যে সব হারিয়ে গেল। এই রকমভাবে 2-4 দিন পরে পরে একটা দুটি হাঁ ক্লান্ত লোক ফিরে এসে তাদের বিপদের কথা জানায়। তারা মিথ্যে মিথ্যে হয়রান হয়েছে, বহু লোক বাঘের পেটে গেছে, কিছু মরেছে বুনো হাতি, বুনো মোষ, দাঁতাল শুয়োরের পাল্লায় পড়ে, বহু লোককে আবার সাপেও কেটেছে। জঙ্গলে নাই খাবার, নাই জল, পথটুকুও পর্যন্ত ভালো মতো নেই, সেখানে গোলক ধাঁধার মতো ঘুরে ঘুরে মরতে হয়। গা ভর্তি জ্বর নিয়ে একদিন লালটেনের বাবা ফিরল। শরীর শুকিয়ে সিকিভাগ হয়ে গেছে, তার উপর বিড়বিড় করে বকছে, রাজবাড়ি সোনাদানা, বাপরে বাপ, রাজবাড়ি সোনাদানা, বাপরে বাপ। এর 2 দিন বাদে ফিরল তার মা। লালটেন দেখল তার মা এই কয়েকদিনেই খুনে বুড়ি হয়ে গেছে। মাজা একদম বেঁকে যাওয়াতে লাঠিতে ভর দিয়ে পুঁজো হয়ে মাটির সাথে মিশে গিয়ে প্রায় হাঁটছে। মাথার চুল পেকে সনের গোছা হয়ে গেছে, গলার স্বরে একটা কাঁপুনি ধরেছে। শেষ পর্যন্ত দেখা যায় একে একে সবাই আস্তে আস্তে করে ফিরছে। হয়তো মরেনি সবাই, তবে সকলেরই ভীষণ বিপদ হয়েছিল। নানা রকম বিপদ আর কষ্ট সহ্য করে মরতে মরতে ফিরেছে। তবে মানুষগুলো আর আগের মতো নেই। যুবকরা বুড়ো হয়ে ফিরছে, বুড়োরা অথর্ব হয়ে গেছে, আমুদে লোকেরা দুঃখী, আর দুঃখীরা পাথর হয়ে এসেছে। কোনো মানুষই আর আগের মতো নেই। লালটেন আজকাল মোষ চড়াতে চড়াতে খুব
রাজবাড়ির কথা ভাবে। তার খুব জানতে ইচ্ছে করে রাজবাড়ির জন্য লোকগুলো হন্যে হয়ে ছুটে গিয়েছিল কেন, কিসের জন্য। দুপুর গড়িয়ে গেছে। মোষ মহারাজার পিঠে গামছা পেতে চিত হয়ে শুয়ে আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল লালটেন। বুড়ো মোষটা ঘাস খেতে খেতে নদীর ধারে এলো। তারপর লালটেনকে পিঠে নিয়ে আস্তে আস্তে নদীতে নামলো জল খেতে। জল খেয়ে খুব ধীরে ধীরে নদী পেরিয়ে জঙ্গলের দিকে চলতে লাগলো। লালটেন ঘুম থেকে উঠে, হাঁ, এ এসে কোথায়, এ কোথায় এলো? মহারাজা তাকে পিঠে নিয়ে গভীর জঙ্গলের ভিতরে দাঁড়িয়ে আছে। দুপুর শেষ হয়ে রোদে বিকেলে নরম আভা লেগেছে। চারিদিকে গভীর স্বরে পাখিরা ডাকছে, পাতা খসে পড়ছে গাছ থেকে, সরসর করে হাওয়া দিচ্ছে। আর চিকিরমিকির আলো ছাওয়ায় সামনের এক বিশাল বাড়ির ধ্বংসস্তূপ, ভেঙে পড়া খিলান, গম্বুজ, পাথরের পুরি, ফোয়ারা, শ্বেতপাথরের সিঁড়ি, বাড়ির চূড়ায় এখনো একটা সোনার কলস ঝিকমিক করছে। লালটেন অবাক হয়ে চেয়ে আছে তো আছেই। মহারাজা ফোঁস করে একটা শ্বাস ছাড়তেই সেই শব্দে লালটেন সচকিত হয়ে মাটিতে লাফ দিয়ে নামল। তাই তো, এই তো সেই রাজবাড়ি মনে হচ্ছে। এক পা দুপা করে লালটেন এগোয়। চারিদিকে শ্যাওলা ধরা পাথর আর ইটের স্তূপ। এই সেই ইট যা রোগা লোকটা তাদের দেখিয়েছিল। সুতরাং এইটাই রাজবাড়ি। লালটেন দেখে চারধারে নানা রঙের সাপ ঘুরে বেড়াচ্ছে। কিছু সাপ ফনা তুলছে, ফোঁ ফোঁস করে ভয়ঙ্কর শব্দ করছে তারা। কোত্থেকে একটাকে দুটো তক্ষক ডাকলো। ছমছম করে ওঠে এখানকার নির্জনতা। লালটেন ভয় পায় বটে, কিন্তু তবু এগোয়। সাপেরা তার পথ থেকে সরে যায়। চারিদিকে একটা ফিসফাস শব্দ ওঠে। কারা যেন হি 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 করে হেসে ওঠে কাছেই। চারিদিকে চেয়ে লালটেন কাউকে দেখতে পায় না। আবার এগোয়। কি করুণ অবস্থা! বিশাল ঘরের আধখানা ভেঙে পড়ে গেছে। বাকি অর্ধেকটায় ধুলো, জঞ্জাল আর আগাছা। মাকড়সার জাল এতটাই ধারালো যে গায়ে লাগলে চামড়া ছিঁড়ে যায়। কাঁকড়া বিছেরা বাসা করে আছে যেখানে সেখানে। একটা ঘরে শেয়ালের বাচ্চারা দলা পাকিয়ে ঘুমোচ্ছে। একটা জং ধরা লোহার সিন্দুকের ওপর নিশ্চিন্তে ঘুমোচ্ছে একটা দাঁতাল শুয়োর। একটার পর একটা ভাঙা ঘর পার হলো লালটেন। দেখে অনেকগুলো বন্ধ কুঠুরি। কৌতূহল বশে সে একটা কুঠুরি দরজার ঠেলা দিতেই দরজাটা মড়াত করে ভেঙে পড়ে গেল। লালটেন ভিতরে ঢুকে ভীষণ অবাক হয়ে দেখে সেখানে অনেক সোনার উপর বাসন পাঁজা করে রাখা। পাশের কুঠুরিতে ঢুকে লালটেন হাজার হাজার মোহর দেখতে পেল। তার পাশেরটায় গহনা, হিরে, মুক্ত সব ঝলমল করছে। কত কি যে রয়েছে রাজবাড়িতে দেখে লালটেন অবাক তো অবাকই। সব কিছু সে ছুঁয়ে ছুঁয়ে নেড়ে চেড়ে দেখে, তারপর আবার যেখানকার জিনিস সেখানেই রেখে দেয়। সাতটা কুঠুরির সব শেষটায় ঢুকে লালটেন দেখে ধুলোর উপর উপুর হয়ে পড়ে আছে একটা মানুষের কঙ্কাল। ভীষণ ভয় পেয়ে লালটেন দরজার দিকে পিছু হটে সরে এলো। হঠাৎ কঙ্কালটা নড়ে উঠল। একটা দীর্ঘশ্বাসের শব্দ করে কঙ্কালটা বলল, লালটেন, যেও না। লালটেন ভয় পেয়েও একটু দাঁড়িয়ে পড়ল। এক বোঝা হাড় নিয়ে খটখট শব্দ করে
আস্তে আস্তে কঙ্কালটা উঠে বসে। লালটেন দেখে কঙ্কালটার পাঁজরের মধ্যে একটা কালো সাপ জড়িয়ে আছে। মাথার খুলির ভিতর থেকে চোখ আর নাকের ফুটো দিয়ে কাঁকড়া বিছে বেরিয়ে আসছে, আর সারা গায়ে লাল পিঁপড়ে থিক থিক করছে। কঙ্কালটা হাত তুলে বলে, আমার দশা দেখছো? লালটেন বলল, দেখছি, ভয় পেও না। এখানে যা কিছু দেখছো সব সোনা দানা মোহর, সব এগুলো তোমার, তুমি নিয়ে যাও। লালটেন মাথা নেড়ে বলে, নিয়ে কি হবে? কঙ্কালটা বলল, অভাব থাকবে না, খুব বড়লোক হয়ে যাবে, নাও। বাইরে থেকে গম্ভীর গলায় মহারাজা ডাকল, আঙাং। লালটেন চমকে উঠে বলল, আমার মোষটার জল তেষ্টা পেয়েছে, আমি যাই। যেও না লালটেন, কিছু তো নিয়ে যাও। মহারাজা আবার ডাকে, আ। লালটেন ছটফট করে বলে, বেলা বই যাচ্ছে, আমি যাই। তোমার মোষগুলো বুড়ো হয়েছে লালটেন, একদিন তো মরবে, তখন তোমার বড় দুর্দিন হবে। এই বেলা বড়লোক হয়ে যাও। মহারাজা বাইরে ভীষণ পা দাপিয়ে চেঁচায়, গা গা। লালটেন একটু হেসে বলে, আমার দিন কখনো খারাপ যায় না, বেশ আছি। কঙ্কালটা রেগে গিয়ে বলে, গাগঞ্জের হাজারো মানুষ যে রাজবাড়ি খুঁজে খুঁজে হয়রান, সেই রাজবাড়ি পেয়েও তুমি বড়লোক হবে না? এত বড় আহাম্মক তুমি? লালটেন একটু ভেবে বলে, না, আমি তো বেশ আছি, চারিদিকে কত আনন্দ, কত ফুর্তি, আমি এগুলো কিচ্ছু নেব না। সাপটা ফোঁস করে কঙ্কালটার পাঁজরার একটা ছোবল দিলে। উফ করে কঙ্কালটা পাঁজর চেপে ধরে বলল, গত 100 বছর ধরে রোজ ছোবলাচ্ছে রে বাপ। ইস, ওই দেখ, মাথায় ফের কাঁকড়া বিজেটা ফুল দিল, কি যন্ত্রণা! আহা! আচ্ছা লালটেন, বলো তো, বোকা লোকগুলো রাজবাড়িটা খুঁজে পায় না কেন? তোমাদের এত কাছে, জঙ্গলের প্রায় ধার ঘেঁষেই তো রয়েছে, তবু খুঁজে পায় না কেন? আর যে দু একজন লোক খুঁজে পায়, সেগুলো একদম তোমার মতোই আহাম্মক। লালটেন, তুমি লক্ষ্মী ছেলে, যদি একটা মোহরও দয়া করে নাও, তবে আমি এখান থেকে মুক্তি পাই। আমায় মুক্তি দেবে? একটা মোহর নাও। বাইরে মহারাজা ভীষণ রেগে চেঁচায়, গা গা। লালটেন মুখ ঘুরিয়ে নেয়, বলে, নিলেই তো তোমার মতন দশা হবে। এই বলে লালটেন বেরিয়ে আসে গট গট করে। মহারাজা তাকে দেখে খুশি হয়ে কান লটপট করে, গা শোকে, আর পা দাপিয়ে দাপিয়ে আনন্দ জানায়। পরদিন থেকে আবার লালটেন মোষ চড়াতে থাকে, সাথীদের সঙ্গে খেলে, পাহাড়, জঙ্গল, নদী, মাঠ, চা বাগান দেখে, তার ভারী আনন্দ হয়। কোনোদিন তার খাবার থাকে, কোনোদিন বা থাকে না। যেদিন খাবার জোটে না, সেদিন সে মহারাজার পিঠে শুয়ে শুয়ে আকাশ দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। তার মনে হয়, এই তো বেশ আছি, খুব ভালো আছি, আমার তো কোনো দুঃখ নেই। নমস্কার। গল্পটা কেমন শুনলেন? গল্পটা ভালো লাগলে অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন।